তাহলে প্রবাবিলিটি ডেনসিটি মানে প্রবাবিলিটি বাই ভলিউম, মানে ইউনিট ভলিউমে প্রবাবিলিটি। আর সাই মানে হলো, আমি বারবার বলছি এই জন্যই যে এগুলো যেন একদম তোমাদের কাছে তোমরা হ্যাবিচুয়েটেড হয়ে যাও। সাই মানে হলো, সাই একটা ওয়েভ ফাংশন যেটা ইলেকট্রনের গতিপথটাকে বোঝায়, মানে কোন একটা নিউক্লিয়াস থেকে কোন একটা নির্দিষ্ট দূরত্বে একটা অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনাকে বোঝায়। ঠিক আছে, আচ্ছা আমি আর একটা ছোট্ট জিনিস দেখিয়ে দেবো, বেশি একদম ঝামেলা করবো না। তাহলে প্রবাবিলিটি মানে এখান থেকে প্রবাবিলিটি বের করা যাবে? ভলিউম ইনটু সাই স্কয়ার। বইতে যেটা দরকার সেটা দেওয়া নেই, দেখবি এইসব কিছু দেওয়া নেই, ওর ম্যাথমেটিক্যাল কনসেপ্টটা দেওয়া আছে যেটা খুব একটা প্রয়োজন। হয়েছে সবাই বুঝতে পেরেছো? আমি এবার দেখিয়ে দেবো অল ইন্ডিয়ার বইতে ঠিক কোন জায়গাটা আছে এবং কেন, কোন জায়গাটা ইম্পর্টেন্ট। এবং আমাদের যে শ্রোডিঙ্গার ইকুয়েশনকে ছোট্ট করে লেখা যায় এইচ সাই ইকুয়ালস টু ই সাই। কি বললাম? এইচ সাই ইজ ইকুয়াল টু ই সাই। সাই তো তরঙ্গ অপেক্ষক তো থাকবেই ওখানে। এটা হচ্ছে টোটাল এনার্জি। এটা কি বলো? টোটাল এনার্জি, মোট শক্তি ইলেকট্রনের। আর এইচটাকে বলা হয় একটা ম্যাথমেটিক্যাল অপারেটর দিয়ে কাজ করা হয়। তোমাদেরকে শুধু একটু জানতে হবে, এগুলোর কোনো কাজ তোমাদের নেই, শুধু জিনিসটা কি জানতে হবে, হ্যামিল্টনিয়ান অপারেটর। এটুকু মনে রাখতে পারবি না আমার জন্য? পড়ানো হয়ে গেছে। ওই ইকুয়েশনটা বের করে দেখাবো, তোরা যদি আজকে সব বুঝে যাও শেষে দেখাবো ওই বড় ইকুয়েশনটা, যারা বড় বড় পরীক্ষা দিবে তাদের জন্য। তাহলে সাই কি বুঝলাম, সাই স্কয়ার কি বুঝলাম, আর শ্রোডিঙ্গার ইকুয়েশনটাকে শর্টেজ ফর্মে কিভাবে লেখা যায় সেটাও বুঝলাম। এইচ সাই ইজ ইকুয়াল টু ই সাই। এইচটা কি বলো? হ্যামিল্টনিয়ান অপারেটর। আর ইটা এনার্জি, শ্রোডিঙ্গার ইকুয়েশন। অন্বেষা ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো এটা লিখে নাও। রাজদীপ, অঞ্চিত, অঙ্কিত, অনিক। স্যার উপরে ইকুয়েশনটা লিখতে হবে না, ওটা আমি ডেরিভেশন করে দেখাবো, ওটা দেখলে সবার লাস্টে এটা কি ইকুয়েশন বলেছেন? শ্রোডিঙ্গার ইকুয়েশন। স্যার তরঙ্গ অপেক্ষকটাকে ওয়েভ কি লিখেছেন, এটা কেটে গেছে। ওয়েভ ফাংশন। রাইট। আমিরুল, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। তুই যে গোলক আকারের কথা বললি, গোলক আকার ছাড়াও হয়, ওই জন্য আমি তখন রেগে গেছিলাম। স্যার আমি আপনার কাছেই পড়ছি, কাউকে নিইনি। আবার তোকে আমি পড়ার কথা কি বলেছি, কি যন্ত্রণা রে? আপনি স্যার 3 দিন ধরে আমাকে ওই প্রশ্নটাই বলছেন। আর ছেলেগুলোকে জিজ্ঞেস কর, আমি একবার অন্য কোথাও পড়ার কথা বলেছি? জিজ্ঞেস কর। আগের দিন বলেছিলেন। আজকে বলেছি কিছু? আজকে ওইটা মিনিং হয়ে গেছিল বলে আমি বলে দিয়েছি। আচ্ছা বল আমিরুল, তুই কি আগে থেকে তুই কি গ্রাজুয়েশন থেকে পড়া শুরু করেছিস? গ্রাজুয়েশন থেকে 1 পর্যন্ত যাচ্ছিস না 1 থেকে গ্রাজুয়েশনের দিকে যাচ্ছিস? 1 to গ্রাজুয়েশন। তাহলে আমি তো আমার 15 বছর 14 বছর পড়ানোর এক্সপেরিয়েন্স, আমি জানি না কে কোনটা জানবে কি জানবে না। না স্যার ওটা আমার এমনি হতে পারে মাথায় ক্লাস 10 এ পড়ে রেখেছিস, হতেই পারে। না স্যার, হতেই পারে যে কোথাও শুনেছিস বা বাবা বলছেন, আমি সেটা বলছি না তো, আমি বলছি যে যেটা পড়াচ্ছি মন দিয়ে শিখে ধাপে ধাপে উঠলে তোর ওই কনফিউশনটা থাকবে না। আমি যদি এখনই তোকে গোলকাকার আর ডাম্বেল নিয়ে পড়ে যায় না, একটা ছেলেও কিছু বুঝতে পারবে না, পড়ানোটা খুব অসুবিধা হয়ে যাবে, তাই না? বা তোরও তো অসুবিধা হবে।
তুই যখনই গোলকাকার বললে আমি বললাম, না শুধু গোলকাকার নয়, তখন তোর কি মনে হয়? সম্ভাবনা। হ্যাঁ? বাংলা করিস না, ওটা প্রবাবিলিটি। বাংলা তো প্রবাবিলিটি কথাটা ইউজ করা হয় বেশি। প্রবাবিলিটি মানে সম্ভাবনা, ঠিক আছে? এটা ম্যাথমেটিক্যাল টার্ম। তোদের প্রবাবিলিটি বলে একটা চ্যাপ্টার আছে ম্যাথমেটিক্স, জানিস তো? স্যার সম্ভাব্যতা। হ্যাঁ, এই সম্ভাব্যতা, হ্যাঁ, একটা চ্যাপ্টার আছে দেখবি। আচ্ছা, সম্ভাবনা তত্ত্ব। হুম, ভীষণ গুরুত্বপূর্ণ হায়ার স্টাডিজ এর জন্য। দেখো এদিকে, মন দিয়ে শুনবে আমার কথা। শ্রোডিঙ্গার ইকুয়েশনে ওই সমস্ত ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে 3টি কোয়ান্টাম নাম, আমরা আগের দিন দুটো কোয়ান্টাম নাম্বারের কথা বলেছিলাম না, মনে পড়ছে? সমারফিল্ড পড়তে গিয়ে কটা বললাম আমরা? আমরা বোর্ড পড়ার সময় আচ্ছা, দুটো quantum number এর কথা ওই বলছি। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা পড়ছিলাম। যে হ্যাঁ, স্যার। আমি এতে ঢুকলাম, সমারফিল্ডে ঢুকলাম, সমারফিল্ডটাকে দুটো ভাগে ভাগ করে দিল। কি কি কে বলতে পারবে? তো এটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর অ্যাজিমিউথ। ভেরি গুড, রেডিয়াল। বুঝেছো সুকন্যা? আর রেডিয়াল আর অ্যাজিমিউথাল করেছিলেন বটে। পরবর্তীকালে রেডিয়াল কোয়ান্টাম নাম্বারে কোনো সিগনিফিক্যান্স এই কোয়ান্টাম মেকানিক্যাল মডেলে দেওয়া হয়। শ্রোডিঙ্গার শুধু গল্প শুনে যাও, এরপরে অংশটা খুব সহজ, নতুনত্ব নেই। অনেকেই হয়তো আগেও পড়েছো, 9, 10 অনেক স্যার পড়িয়ে দেন এটাকে সুবিধার জন্য। এখানে অ্যাকর্ডিং টু শ্রোডিঙ্গার তিনটি কোয়ান্টাম নাম্বার, এই শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে তিনটে কোয়ান্টাম, এটাও পরীক্ষায় পড়ে। শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে কটা কোয়ান্টাম নাম্বার আবিষ্কার হয়েছিল? n, l আর m। এটা হলো প্রিন্সিপাল বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা। বুঝছো রাজদীপ? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, হ্যাঁ স্যার। এটা হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা অরবিট গুলোকে বোঝায়, অরবিট বা কক্ষ বোঝায়। এর ভ্যালু হয় 1, 2, 3, 4, 5, 6, 7 and so on, k element। এটা যেটা আমরা জানি, ঠিক? এটা বোঝায় সাব অরবিট বা উপকক্ষ, সাব অরবিট বা উপকক্ষ, রাইট? স্যার এটার নাম কি? অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বারই বলে এটাকে। সাব অরবিট বা উপকক্ষ বোঝায়, এটাকে অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার বলে, এটাকে বলে অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার। প্রতিটি n এর মানের জন্য l এর মান হয় 0 to n-1। প্রত্যেকটা l এর মানের জন্য, n এর মানের জন্য l এর মান হবে 0 থেকে n-1। ধরো যেমন এক্সাম্পল দিলাম, দেখো n এর মান যদি 1 হয়, l এর মান হবে 0 থেকে 0 মানে 0। বুঝলে? বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। n যদি 2 হয়, বলো। এল হবে 0, 1। 0 to 1। ভেরি গুড। শোনো, হ্যাঁ স্যার। বুঝছো অনেক? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার বলছি 0 to 1 টাই কি সবসময় লিখতে হবে? মানে ধরুন ওই n = 2 এর ক্ষেত্রে বলছি, মানে তখন 0 1 টা লিখলে হবে না? হ্যাঁ, শুধু 1 টা লিখলে হবে না?
না 0 to 1 দুটো ভ্যালু, এটা বড় ফ্যাক্টর। কটা ভ্যালু আচ্ছা তার জন্য করছে। আচ্ছা আচ্ছা। n equals to 3 হলে কত হবে? 0 0 2 0 1 2 2 1 এরকম 2 ভাবে চলবে and so on। বুঝেছো সৃজন? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখ বলুন তো, বুঝতে পারছি না। n এর যত মান l এর ততগুলো মান 0 থেকে হবে। বোঝা গেল না যায়নি? কমলিকা, কমলিকা নামটা খুব খুব সাধারণ হলেও খুব আধুনিক। কমলিকা, হ্যাঁ স্যার, এবার বুঝতে পারছি। বলছি n এর মান যত l এর মান ততগুলো হবে, হ্যাঁ বুঝতে পারছি। স্টার্টিং ফ্রম 0। Is that clear to all my friends? yes sir Okay. এবার হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার স্যার এই স্যার। তিনটে কোয়ান্টাম নাম্বারের ধারণা পাওয়া গেছিল তো এই স্লডিঞ্জার তরঙ্গ সমীকরণ হ্যাঁ। থেকে? ইয়েস, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এটাকে আচ্ছা এম দিয়ে লিখেছি তো, অনেক বইতে বা হায়ার লেভেলে তোমরা উঠে দেখবে এমএল দিয়েও লেখা থাকতে পারে। সো ডোন্ট বি কনফিউজড, এমএল অর এম দুটোই ইউজ করা। ক্লিয়ার? আমি কি বললাম এগুলো মাথায় রাখতে হবে। এর মানটা কেমন হয়? একটা ভালো কালার নেই জানিস, একটা ভালো কালার পেয়েছি। এর মানটা কেমন হয়? প্রতিটি n এর প্রতিটি l এর মানের জন্য -l to +l সংখ্যা রেখার মতো। ধরো l এর মান 0। as for example take as example, স্যার এটা কি রিপ্রেজেন্ট করে? এটা কক্ষক। গুড কোয়েশ্চেন। এটা কক্ষক বা অরবিটাল। কক্ষককে কি বলা হয় প্রয়াস? অরবিটাল। বুঝেছো সায়নদীপ? হ্যাঁ স্যার। কক্ষক বা অরবিটাল। আচ্ছা এক্সাম্পল l যদি 0 হয় তাহলে m এর মান হবে -l to +l -0 to +0, ব্যাস যা হওয়ার হচ্ছে। l এর মান যদি 1 হয় m এর মান কত হবে? -1 0 -1 +1 2 -1 0। ভেরি গুড, আচ্ছা ভেরি গুড। l এর মান যদি 2 হয় m এর মান হবে কত? -2 -1 -2 -1 এগুলো খুব সহজ, কিন্তু একটার সাথে একটা রিলেশনটা খুব মন দিয়ে বুঝতে হবে। আমি সেই ফর্মুলাগুলো সব করাবো আজকে, তোমরা এখন এটা লিখে নাও। আর একটা কোয়ান্টাম নাম্বার আছে পড়াবো আমি, সেটা আগে এটা লেখো, তাহলে মাথায় থাকবে যে শ্রোডিঙ্গার এটা আবিষ্কার করেছিলেন আর একটা আবিষ্কার করেন। আচ্ছা আবার কি ফোন করছি, তোমরা কেউ ফোন করছিলে কি? নো। স্যার লিখতে বললেন? হ্যাঁ লেখো। ও ঠিক আছে, শুনতে পাইনি ভালো। হ্যাঁ লেখো। স্যার বলছি লাস্টেরটা লিখেছেন তো, প্রতিটি এল এর মানের জন্য এন এর মান হয় -l to +l। আচ্ছা বলুন, করতে পারেন তাহলে হয়তো অন্য কিছু রাখতো। হ্যাঁ 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 স্যার হ্যাঁ বলো। স্যার আমার ডাউটটা হ্যাঁ বলো, বলে যাও বলে যাও। বলছি স্যার এই যে অরবিট আর বলো রাজদীপ। বলছি স্যার অরবিট আর অরবিটালের মধ্যে পার্থক্যটা যদি আরেকবার বলে দেন। হ্যাঁ একটু পরেই তুই বুঝতে পেরে যাবি, কোনো অসুবিধা নেই, একটু পরেই 2-4 মিনিটের মধ্যে। অস্মিতা? স্যার বলছি যে এলটাকে স্যার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার হিসেবে ডিনোট করা হচ্ছে না স্যার সাব অরবিট হিসেবে?
এল যে এই যে লেটারটা লিখেছি এটাকে বলা হয় অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার আমাদের অ্যাটমিক স্ট্রাকচারে। এটা একটা সাব অরবিটকে বোঝায়। আচ্ছা স্যার, কিন্তু একটা স্যার এল এর মান, সমাধানটা লেট মি আচ্ছা, কমপ্লিট, একটা এল এর মান একটা সাব অরবিটকে বোঝায়। মন দিয়ে আমার কথা শোনো, না হলে কোনো লাভ হবে না। ইউ আর হেয়ার ফর মাই ওয়ার্ডস। আমার কথা একই রকম ভাবে অন্যরকম বুঝে নিলে, একই কথাটাকে অন্যভাবে বুঝে তো ভুল হয়ে যাবে। আর একটা কোয়ান্টাম নাম্বার আবিষ্কার হলো, দ্যাট ইজ ভেরি সিম্পল। চারটে কোয়ান্টাম নাম্বার দিয়ে একটা পরমাণুর মধ্যে ইলেকট্রনকে বোঝা যায়, সেটা হলো এস। এটা হলো স্পিন কোয়ান্টাম নাম্বার। এবার যদি বাংলায় কেউ বলিস তাহলে কি বলবি? ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম নাম্বার। কি বললাম? এটা কি কি বলা হয়? স্পিন কোয়ান্টাম নাম্বার। কি বলা হয়? স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার, রাইট? প্রতিটা, এটা অনেকেরই আমার কাছে যারা পড়েছে তাদের সবারই পড়া আছে এটা, তাই তো নাকি রে শুভজিৎ? প্রতিটি এস এর মানটা কেমন হয় দেখ, প্রতিটি এম এর মানের জন্য প্লাস মাইনাস একটা এম এর জন্য, এম এর একটা মান হলে প্লাস মাইনাস হাফ। জিরো মান সেটাও একটা মান, কিন্তু এখানে যে জিরো গুলো লিখেছি মানে জিরো বুঝিস না, মানে এল এর মান জিরো মানে এল এর একটা মান জিরো। কি রে, আমার কথা বুঝতে পেরেছিস সবাই? তবে এটা কি বললেন ওটা স্পিন, ওই যে হ্যাঁ, ওটাকে স্যার, কি ডিনোট করেছেন ওটা? ভালো করে বলো রাজদীপ, শোনা যাচ্ছে না, বলো। বলছি স্যার ওটা এস লিখেছেন? এস এস স্পিন কোয়ান্টাম নাম্বার, প্রত্যেকটা এম এর মানের জন্য প্লাস মাইনাস হাফ। প্রত্যেকটা এম এর মানের জন্য প্লাস মাইনাস হাফ। স্যার এটা কি একটা স্যার এক্সাম্পল দিন। হ্যাঁ, এক্সাম্পল অনেক দেবো, একটা নয়। আর সারা কেমিস্ট্রিতে শুধু এগুলোই পড়বো, মানে এগুলো নিয়ে পড়াশোনা নেই, এটাকে ওই জন্য শিখতে হবে। স্যার এসটা কি স্যার বলছি রিপ্রেজেন্ট করে? এল ইকুয়াল টু 0 বললেন আপনি, স্যার ওটা কি বললেন? এম এর মান যদি জিরো হয় তাহলে এস এর মান হবে প্লাস হাফ একটা মাইনাস হাফ। প্রত্যেকটা এম এর মানের জন্য প্লাস মাইনাস হাফ। জিরোটাও একটা মান, জিরো মানে শূন্য এরকম ভাবে ভাববে না, জিরো একটা ভ্যালু। বুঝেছো আমার কথা সবাই? আর স্যার এসটা রিপ্রেজেন্ট করে? এসটা ইলেকট্রনকে রিপ্রেজেন্ট করে। এসটা কি রিপ্রেজেন্ট করে বলো তো? ইলেকট্রন। এসটা কি রিপ্রেজেন্ট করে? ইলেকট্রন রিপ্রেজেন্ট করে। তাহলে ওয়ান্স এগেইন, চারটে কোয়ান্টাম সংখ্যা প্রয়োজন একটা ইলেকট্রনকে রিপ্রেজেন্ট করার জন্য। আচ্ছা, আরেকটা কথা বলা হয়নি, স্পিন কোয়ান্টাম নাম্বারকে দু রকম ভাবে প্রকাশ করা হয়। আমরা এস দিয়ে প্রকাশ করি, কোনো কোনো হায়ার লেভেলের বইতে দেখবে এমএস। পরে গিয়ে নাহলে আমাকে বকাবকি করবে, তোমরা আমার নামে উল্টোপাল্টা বলবে, স্যার শেখায়নি। এস বা এমএস, ঠিক আছে? তাহলে এন এল এম অর এম এল আর এস এম এস। তাহলে এনটা কি বোঝায়? কক্ষ বা অরবিট। এনটা কি বোঝায় বলো? মুক্ত শক্তি স্তর, মানে কক্ষ বা অরবিট। এলটা কি বোঝায়? শক্তি স্তর, সাব অরবিট। এমটা কি বোঝায়? কক্ষক বা অরবিটাল। এসটা বোঝায় ইলেকট্রন। ক্লিয়ার? আরেকবার বলুন একটু। এনটা কক্ষ বা অরবিট, এলটা উপকক্ষ বা সাব অরবিট, এমটা অরবিটাল বা সাব অরবিট বা কক্ষক, আর এসটা ইলেকট্রন। এই চারটে কোয়ান্টাম নাম্বার দিয়ে ইলেকট্রনকে বোঝানো হবে। চারটে কম হলে কোনো ইলেকট্রন বোঝানো সম্ভব নয়। কোন একটা অ্যাটমের মধ্যে কোন একটা ইলেকট্রনকে বোঝাতে গেলে এই চারটে কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন। Is that clear to all my friends? Clearly clear? নো স্যার। হ্যাঁ স্যার। এখনো মজার কিছুই পাওনি তোমরা, এখনো অনেক কিছু মজা পাওয়া বাকি আছে।
চলো নেক্সট। স্যার বলছি এই যে বললেন সাব সাব অরবিট, ওটার মানেটা কি বললেন? ওটা এই অরবিটালটা কি সাব সাব অরবিট পরে রে বাবু, অন্য নাম নেই, স্যার এসটা লেখা হয়নি। অন্য নাম, এক্সট্রা লেখা হয়নি। তুমি কে কমলিকা? ইলেকট্রন তো স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ দিন। হ্যাঁ স্যার কোনখানটায় ওটা আপনার? হ্যাঁ মঞ্জুশ্রী, মঞ্জুশ্রী বলো। হ্যাঁ স্যার, যদি এম এর মানটা 1 বা 2 হয় তখনও কি এস এর মান প্লাস মাইনাস হাফই হবে? হ্যাঁ এক্স্যাক্টলি, ভেরি গুড কোয়েশ্চেন। এম এর মান 0 হলেও সেটা একটা মান, এম এর মান -1 হলেও একটা মান, +1 হলেও একটা মান, +2 হলেও একটাই মান। বুঝেছো? ভেরি গুড কোয়েশ্চেন। হ্যাঁ স্যার। এবার দেখো, ধরো n কক্ষ, যারা সত্যিকারের বোঝে না তারা নীরবে থাকে, তারা এরকম টুকটাক আলে কালে একটা প্রশ্ন করে নেয় যেটা সত্যিই প্রবলেম হচ্ছে। n কক্ষ, n কক্ষ, n কক্ষের ক্ষেত্রে স্মল n এর মান কত রাজদীপ? বলো তো দেখি। প্রিন্সিপাল কোয়ান্টাম, আমি ভাঙবো একটা, তোমরা একটা ভাঙবে। n 4 স্যার। এর মান কত হবে বলো সবাই? 4 স্যার। 4 স্যার। বুঝছো অন্বেষা? হ্যাঁ স্যার। তাহলে এল এর মান কটা হবে দেখা যাক। রিক বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এল এর মান কটা হবে বলো তো? আমি কি বলেছিলাম? 4টেই হবে। ইয়েস, ভেরি গুড। 1 2 চারটে স্যার। 0 0 1 2 3 1 2 3 0 2 3 3। তার মানে এখান থেকে কি বুঝলাম বলো তো? যত নম্বর কক্ষ, যততম কক্ষ, ততগুলো উপকক্ষ। এম আই রাইট? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। যততম কক্ষ, ততগুলো উপকক্ষ। এদের আবার নাম টাম দেওয়া হয়েছে জানো তো, সেগুলোতে আমরা আসছি, একটু পরে। আচ্ছা দিয়েই দিই নামগুলো, একটু দিয়েই দেওয়া যাক। 0 হলে তার নাম, এল এর মান 0 হলে, যেখানেই এল এর মান 0 হোক, এল এর মান 0 মানে সেটা এস উপকক্ষ। এটা হলো 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ। F। ওকে, এবার আসবো। এর সাথে কি পর্যায় সারণীর কোনো সম্পর্ক আছে? হ্যাঁ প্রচুর সম্পর্ক আছে। ওই ব্লকের কথা বলছিস তো, এসপিডিএ ব্লক? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। রাইট, ইন্টেলিজেন্ট। এম, এম এর ভ্যালু কত হবে? তোমরা দেখো, খাতাটা দেখো। এল এর ভ্যালু যত, এম এর ভ্যালু -L টু +L, মানে শুধু 0ই হবে। হ্যাঁ স্যার। 0 ঠিক। কমলিকা, সুনৈতি কথাই বলিস না তো? সুনৈতি হ্যাঁ স্যার। কিছু বলো, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। -1 0 +1, -2 -1 0 +1 +2। কি রে শুভজিৎ? 3 হলে হ্যাঁ স্যার। -3 -2 -1 0 1 2 +1। 3 ক্লিয়ার হ্যাঁ? স্যার 3 হবে তো? স্যার 3 থিটা +3 হয়নি? রাইট। এবার এস এর মান প্রতিটার জন্য ±½ প্রত্যেকটার জন্য ±½ প্রত্যেকটার জন্য। মানে স্যার এম এতে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো +- হবে।
এস এর ক্ষেত্রে, তাই তো? সববার, হ্যাঁ হ্যাঁ। রাইট। এখানে এর সিগনিফিক্যান্স গুলো বোঝো। একটা কক্ষ তার 4টে, 4 নম্বর কক্ষ, একটা কক্ষ 4 নম্বর কক্ষ নিয়েছি আমরা। ভালো করে বুঝবি, লেখাটা বড় ব্যাপার নয়, লিখে তো ফেলবি। এটা ভালো করে বোঝ, এখান থেকে অনেক প্রশ্ন, অনেক অনেক গাদা গাদা প্রশ্ন। এখান থেকে যা যা প্রশ্ন দেবো সেগুলো যদি করে ফেলতে পারিস, you will become unstoppable. Let me drink a little bit of water. আমি পড়াতে পারছি বন্ধুগণ? বন্ধুগণ আমি পড়াতে পারছি তো? হ্যাঁ স্যার। ঠিক হ্যাঁ আছে। স্যার। হ্যাঁ স্যার। দেখো, তাহলে যত নম্বর কক্ষ তার ততগুলো উপকক্ষ হবে, ততগুলোই উপকক্ষ হবে। সো ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, এন এর ভ্যালু যা তার ততগুলোই উপকক্ষ। এখন কক্ষক, এটা এনটা কি বোঝাচ্ছে না? কক্ষক বা অরবিটাল। কত অরবিটাল হচ্ছে না রিক মন্ডল? অরবিটাল কতগুলো হচ্ছে? স্যার একটু বলুন। এন এর ভ্যালু 4, অরবিটাল কতগুলো হচ্ছে গুনে দেখো তো। 20 হবে। নো, সাব অরবিট, এটা তো সাব অরবিট, সেটা সাব অরবিট বা উপকক্ষ। আচ্ছা শোনো, আমি বাংলা ইংলিশের তোমাদের সমস্যা হচ্ছে। 16টাই তো স্যার হচ্ছে। 16টা স্যার, 16টা। 16টা নাম্বার। সাব অরবিট মানে উপকক্ষ, আর অরবিটাল বা সাব সাব অরবিট মানে কক্ষ। বল, এটা তো এন দ্বারা বোঝা যায়, এটা এল দ্বারা, এটা এম দ্বারা, রাইট? নাও ইজ ইট ক্লিয়ার? কটা আছে রিক মন্ডল? 16টা স্যার। 16টা। এন স্কয়ার বলতে পারি? এন স্কয়ার বললে কোনো হ্যাঁ, অসুবিধা আছে? না স্যার। না স্যার। তাহলে এন এর ভ্যালু যদি 16, ওয়ে লিসেন টু মি ফার্স্ট। কথা কম বলো, শেখো বেশি করে। তোমাদের কথার কোনো প্রয়োজন নাই তো বেশি, তোমাদের ঠিক আছে, ডাউট স্যার। গুলোর প্রয়োজন আছে। আমার কথা শোনো মন দিয়ে, এখানে আমাকে বেশি কথা বলতে দাও, তবে তোমাদের উপকার। এস এর মান কটা হবে? এম এর মান যদি 16টা হয়, এস এর মান কটা হবে? 16টা। বলো। 16টা। ওয়ে 16টা। 32টা। হ্যাঁ স্যার, প্লাস মাইনাস আছে তো, হ্যাঁ, তাহলে দুটো করে হয়ে যাবে, একটা প্লাস একটা মাইনাস। হ্যাঁ স্যার। এক একটা দুটো করে হয়ে যাবে। হ্যাঁ স্যার। বুঝেছো সম্পূর্ণ? হ্যাঁ স্যার। না স্যার, এখানটা ঠিক বুঝতে পারলাম না। কক্ষক যদি এন বুঝতে স্কয়ারটা হয়, পারলাম না কোনটা। এই কক্ষক যদি এন স্কয়ারটা হয়, তাহলে অরবিটাল কটা হবে? ইলেকট্রন কটা হবে? 2n স্কয়ার। ছোটবেলার কথা 2n মনে পড়ছে? হ্যাঁ স্যার 2n স্কয়ার। ছোটবেলার কথা মনে পড়ছে? 2n স্কয়ার পড়েছিলে কোথাও? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, 9-এ। হ্যাঁ স্যার। দেখো সবই ঠিক করেছো। ভেতরের ব্যাপারগুলো এত বলা সম্ভব নয় বলে ডাইরেক্ট ফর্মুলাটা তখন তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। তাহলে এন এর একটি এন এর মানের জন্য বইতে তোমাকে এইভাবে লিখে লিখে শেখাবে না গো। এনটি উপকক্ষ কি রে? এন স্কয়ার টি কক্ষ। কক্ষক। ভেরি গুড সায়নদীপ। দিশা জয়েন করিসনি আজকে? শঙ্কু জয়েন করিসনি? হ্যাঁ স্যার, করেছি। হ্যাঁ স্যার। এন স্কয়ার টি ইলেকট্রন কি রে, বুঝতে পারলি প্রয়াস? হ্যাঁ স্যার। দেখ তো এবার এল দিয়ে বুঝবো। দেখো একটা উপকক্ষের এন এর মানের জন্য মানে কি? কক্ষ। আমি একটা কক্ষের কথা ভেবে করছি, একটা কক্ষে কটা উপকক্ষ, কটা কক্ষ, কটা ইলেকট্রন আছে, এসব বের করার চেষ্টা করছি। নাও উই শ্যাল মুভ টুয়ার্ডস উপকক্ষ। কি রে, এখানটা কারো অসুবিধা নেই তো? রাজদীপ, রাজু? স্যার কক্ষকটা না না না, কোনো অসুবিধা নেই। স্যার আরেকবার একটু বলুন। আমি আচ্ছা আরেকবার বলুন। স্যার মোটামুটি এইটা তার মানে স্যার একটা শর্ট ফর্ম হয়ে গেল তো নাকি? হ্যাঁ হ্যাঁ। এবার শুধু যেটা মান বলবে সেগুলো বসিয়ে দিলেই পেয়ে যাবে।
একদম সাবঅরবিট অরবিট আমরা একদম শর্টকাটের দিকে এগোচ্ছি, মানে খুব দ্রুত যাতে করতে পারি, এত তো ভেঙে ভেঙে করবো না, তাই না? n এর মান 4 হলে সবাই লাস্ট টাইম, আবার অনেকেই বোঝাতে বলছে তাই আমি বোঝাচ্ছি একবার। সুকন্যা তুই কি লিভ করে গেছিস? না স্যার। ও, n এর মান 4 হলে উপকক্ষ কটা হচ্ছে বল? 4টি। তাহলে n এর মান, n এর যত মান ততগুলি উপকক্ষ হবে। তাহলে আমি কি লিখেছি, একটি n এর মানের জন্য nটি উপকক্ষ। ভুল লেখা হয়েছে? না স্যার। না স্যার। না স্যার, ঠিকই তো আছে। বোর্ডটা একটু নিচের দিকে নামা। এই দাঁড়া, আমি ইচ্ছা করে বন্ধ করে রেখেছিলাম। m এর মান কটা? m এর মান কটা হচ্ছে বলো? 4 স্কয়ার 16 হবে। 1 আর 3 4 আর 5 9 আর 7 16, তাহলে n স্কয়ার তো। তাহলে একটা n এর মানে ওটা কতগুলো? ওটা কি অরবিটাল? তাহলে একটা n এর মানের জন্য কটা অরবিটাল? n স্কয়ারটা অরবিটাল। এই রে, বানানটা ভুল হয়ে গেছে। হয়েছে, ইলেকট্রন কটা হচ্ছে তার ডবল, 2n স্কয়ার। এবার মাথায় ঢুকেছে মনে হচ্ছে না রে? পাল, অনেক, তোরা যারা, অস্মিতা যারা বলছিলি, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যালো স্যার, বলো অনেক। বলছি স্যার n সমান 4 হলে যখন 4টা হচ্ছে 5 হলে তো 5টা কক্ষ হবে। হ্যাঁ হবে তো, তখন স্যার কক্ষ না উপকক্ষ। বলো বলো, বলে যাও বলে যাও বলে যাও। 12 প্লাস 1t কক্ষ। কিচ্ছু বুঝতে পারছি না স্যার, আপনি কি বোঝাচ্ছেন? বা অরবিট কি লেখা হচ্ছে? একটি এল এর মানের জন্য 12 প্লাস 1টি কক্ষক বা অরবিটাল। একটি এল এর মানের জন্য 12 প্লাস 1টি কক্ষক বা অরবিটাল। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। দেখ, জিরোর জন্য কটা? 12 প্লাস 1টা মাথায় রাখ, 12 প্লাস 1টা মাথায় রাখ, সবাইকে বলছি 12 প্লাস 1টাকে মাথায় রেখেই গো। জিরো একটা হবে। এই দেখ কটা মান মাথায় রাখ, 12 প্লাস 1টা মাথায় রেখে। আচ্ছা দেখ, এল এর মান 0, এল এর মান 0 যদি বসা 2 * 0 + 1 মানে 1, একটাই ভ্যালু। কি রে? আচ্ছা হ্যাঁ স্যার। এটা এল এর এক মান বসালাম, 2 * 1 + 1 মানে তিনটে ভ্যালু, 1 2 3। 2 বসা, 2 2 4 আগে 5, 5টা ভ্যালু। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে ইলেকট্রন কটা হবে? 25টা, এসে 50টা। তাই ইলেকট্রন 2 দিয়ে গুণ করো, একটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকে তো, প্লাস মাইনাস আপ এতটি ইলেকট্রন। এক মিনিট লেখ, আমি আসছি একবার। স্যার উপর দিকে একটু তুলে দিয়ে যাও। আরেকটা খুব দ্রুত স্প্লিট করে নেই। এম কক্ষ, তোমরা এম কক্ষ স্প্লিট করো আমার সাথে। এম কক্ষ মানে n = 3। এল এর মান তিনটা হবে, 0 1 2। আমার সাথে একমত কিনা তোমরা বলবে। হ্যাঁ স্যার। এর মান হবে 0 এর জন্য 0, -1 1 0 + 1 -2 -1 0 + 1 + 2। এস এর মান হবে প্রত্যেকটার জন্য প্লাস মাইনাস হাফ।
স্যার এম স্যার এর মানটা ঠিক আছে? বলো এম এর মানটা কি ঠিক আছে? এল এর মানটা, এন নয় এম এম। এম এর মানটা তো ঠিকই আছে, জিরোর জন্য একটা ভ্যালু, 1 এর জন্য 12 প্লাস 1 মানে তিনটে ভ্যালু, -1 থেকে +1, 2 এর জন্য -2 থেকে +2। ও আচ্ছা আচ্ছা, পরপর লিখেছে মানে বুঝতে পারিনি। ও ওই যে ভাগ করে দিলাম, আমি বুঝতে পেরেছি তোমার ভুলটা কোথায়। ঠিক আছে, একটা ফর্মুলা লিখবো। এই ফর্মুলাটা বলতে হবে কিসের ফর্মুলা। স্যার এইটাকে লিখে নি না, তাহলে সুবিধা হবে। লেখো, কোনো প্রবলেম নেই, লেখো, তাহলে তারপরেই লিখো। নিকাশ, স্যার তৃষা, স্যার জুমে অসুবিধা হচ্ছে না তো আর? না স্যার তো স্যার একটা সূত্র লিখবেন বলছি। হ্যাঁ, এই সূত্রটা আমি দেখবো ম্যাথমেটিক্সে কে স্ট্রং, আমি দেখবো এটা কিসের সূত্র কে বলতে পারে পরের দিনের জন্য। এটা সামেশনের চিহ্ন, জানিস তো? সামেশন হ্যাঁ স্যার। l equals to 0 to n minus 1 into 12 plus 1। এটা কিসের সূত্র আমাকে পরের দিন এক্সপ্লেন করতে হবে। এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা ভালো করছো তাই আমার এটা দেওয়ার ইচ্ছা হলো। সব ব্যাচে দিই না, সব সময় দিই না, এই বছরের দুটো ব্যাচই সুপার ব্যাচ হয়েছে। প্রতি বছরই ইকুয়ালিটি থাকে, অন্যান্য বছর ছেলে মেয়েদেরকে আলাদা করে দিই, মেয়েরা বেশি ভাবতে চায় না, এবছরের মেয়েগুলোও ভাবছে, বেচার খুব ভালো ভাবছে। চলো এটা হয়ে গেল, এটা ভাববে তোমরা কিসের কি এর থেকে কি বার করা যেতে পারে, ভাববে, নাহলে তো আমি আছি, আমি তো রেডিমেড বলে দিতেই পারি, এখনই বললে বলা হয়ে যাবে। চলো নেক্সট, এবার এই যে এত কিছু পড়লাম, এটা আউটকামটা কি? তার মানে 1 নম্বর কক্ষে একটাই সাব অরবিট, তাহলে এল এর মান 0 হলে এই যে চারটা বানাচ্ছি না সারা জীবন কাজে লাগবে। উপকক্ষটা কি হবে? উপকক্ষের ইংরেজি কি জানো? সাবঅরবিট। সাবঅরবিট। কক্ষক কটা হবে? সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সব ওইগুলো থেকে আসছে কিন্তু। সে বলছে হোমওয়ার্কের জন্য কতটা জায়গা রাখবো? 2 লাইন, 2-4 লাইন লেখার মতো রাখ। এল এর মান 0 হলে উপকক্ষ একটি হবে, সেটা কোন উপকক্ষ বলো? এস, একটু আগে বলেছি। 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ। কক্ষক এস এর একটাই কক্ষক, সেটাকে এসি লেখা হয়। তোমরা উপরেরটার সাথে মেলাবে, উপরের সাথে মেলাবে। পি এর মানে যার এল এর মান 1, তার তিনটে দেখো, -1, 0, +1, তিনটে কক্ষক। এটাকে লেখা হয় পিএক্স, পিওয়াই, পিজেড। ঠিক আছে, ডি এর 7টা কক্ষক, সরি ভুল লিখেছি, 5টা কক্ষক। দেখ 2 × 12 + 1, ওরে 12 + 1 রে, 2 × 2 + 1 = 5। না বলে যায়নি রে? হ্যাঁ স্যার প্রয়াস বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। এটা হয়ে গেল 5টা। 7টা এফটা খুব কমপ্লিকেটেড এবং এটা নিয়ে চর্চা চলছে এখনো, তাই
এটা নিয়ে আমাদের কিছু সিলেবাসের দরকার নেই আর কি, আমাদের সিলেবাসে খুবই কমপ্লিকেটেড এই অরবিটাল, মানে অ্যাডভান্সে পর্যন্ত নেই আর। আচ্ছা, এসে প্রত্যেকটা অরবিটালে দুটো করে ইলেকট্রন প্লাস মাইনাস হাফ, এম মানে অরবিটাল প্রত্যেকটা এম এর মানের জন্য প্লাস হাফ মাইনাস হাফ হয়, তাহলে প্রত্যেকটা অরবিটালে দুটো করে ইলেকট্রন। তাহলে এখানে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে? একটা অরবিটালে দুটো, তিনটা অরবিটালে 6টা, 5টাতে 10টা, এই অরবিটালে 14টা। 14টা। ব্যাস, এইটা খুব গুরুত্বপূর্ণ একটা চার্ট তোমাদের লাইফ। আমি এইভাবে মনে রাখি 0 1 2 3 SPDF, SPDF 0 1 2 3। এল এর ভ্যালুটা ভীষণ গুরুত্বপূর্ণ। Try to keep it in your mind from now to the end of your life, up to the end of your life, till the end of your life. হ্যালো স্যার, বলেন স্যার। বলছে ওই DXY DYZ ওইগুলো কি? ওইগুলো তো মানগুলোর কি নাম? যেমন সাবঅরবিট গুলোর বা উপগ্রহগুলোর নাম দেওয়া হয়েছে, অরবিটাল গুলোর এরকম নাম দেওয়া হয়েছে, ওদের ওরিয়েন্টেশন অনুযায়ী নাম দেওয়া হয়েছে। এগুলো সব কেন আমি বলিনি, কোনটার DXY, কোনটা DXZ, কোনটা DYZ হবে, সেগুলো নামগুলো হওয়ার কারণ আছে, পরের দিন বুঝবেন। একটু আগে বলছিলাম, একটু আগে রাজদীপ আমাকে একটা প্রশ্ন করেছিলি, তার উত্তর পেয়েছিস? উপকক্ষ আর কক্ষ নিয়ে কি একটা প্রশ্ন করেছিলি, তার উত্তরটা এখানে দিয়ে দিয়েছি। একটা উপকক্ষের একটাই এস, উপকক্ষের একটাই অরবিটাল, ওটাকে এসি বলা হয়। পি উপকক্ষের 3টা অরবিটাল, পি বলা হয়, কিন্তু পি এর আলাদা সাব পিএক্স, পিওয়াই, পিজেড। ডি উপকক্ষের 5টা অরবিটাল, ডিএক্সওয়াই, ডিওয়াইজেড, ডিজেডএক্স, ডিএক্সওয়াই, ডিজেড। এফ এর 7টা। আচ্ছা, প্রত্যেকটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকে, তাহলে একটা উপকক্ষক যদি হয় তাহলে দুটো ইলেকট্রন, 3টে থাকলে 6টা, 5টা থাকলে 10টা, 7টা থাকলে 14টা। এই চার্টটা কেউ দেখে দেখে লিখবে না, না দেখে লিখবে, আটকালে আমাকে জিজ্ঞাসা করবে, তারপর দেখবে। ঠিক আছে? ঠিক আছে, এটা হলো 1s। আমার সাথে বলতে হবে 2 নম্বরে দুটো উপকক্ষ, 2s 2p। 2s 2p। সবাই মনে হচ্ছে ধরতে পাচ্ছিস না। ছন্দ এইটা স্যার ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কাজে লাগবে তো এই সূত্রটা? n এর মান 1 হলে l এর মান একটাই 0, তার মানে 1s। n এর মান 2 হলে l এর মান দুটো, 0 আর 1, মানে 2s 2p। l এর মান 0 হলে 2s, p হলে 1 হলে 2p। n এর মান 3 হলে l এর মান 0 1 3s 3p 3d 3s 3p। n এর মান 4 হলে l এর মান 0 1 2 3 4s। ধরতে পারছি সবাই? হ্যাঁ স্যার। 4p 4s আইডিয়াটা লিখে রাখি, তাহলে ধরতে পারি। 3s 3 নম্বরে হলে 3s, 3p, 3d 3f no 3d। 3D বলছি। তিনটেই হবে তো, 3 নম্বরে 3টা হবে না? 4 নম্বরে 4s। স্যার 4P বলো। 4D 4D। স্যার বলছি এইটা স্যার ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কি লাগবে? এক্স্যাক্টলি, এই সূত্রটা স্যার মুখস্থ আছে? ভেরি গুড। জি, এই যে কেউ একজন প্রশ্ন করছিলি 5G, যেটা কোনো গোল করলাম, এটার কোনো প্রয়োজন পড়বে না, এটা থিওরিটিক্যালি আছে, লিখলাম 6s, 6p, 6d, 6f, gh এসব চলবে, আমাদের লেখার কোনো প্রয়োজন নেই। এখন যেটা লিখলেন লিখবো বোর্ডে? লিখতে পারিস, গ্যাপটা উপরে নিচে বাদিক ডান দিকে গ্যাপটা ঠিক রাখবি, আর 75 হবে, দরকার নেই। দেখো এটাকে আমরা, এটা সাজানোর উপায়, কিন্তু এই নিয়মে তো পরীক্ষার হলে এত সময় নষ্ট করে করা যাবে না, তাই মুখস্থই রাখতে হবে। কি করে আসছে সব আমি শিখিয়ে দিচ্ছি।
এই দেখো কি আসছে, সবার আগে 1s, এইভাবে সামনের দিকে আসবো আবার পেছন থেকে শুরু করবো। সবার আগে 1s, তার এনার্জি সব থেকে বেশি, এখানে ইলেকট্রন আগে ঢুকবে। লেস দেন, তারপর 2s, লেস দেন 2p, লেস দেন 3s, লেস দেন 3p। দেখতে পাচ্ছ 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3D 3d। 3D তারপর বলে যাও। স্যার এটা কাটেন না কোর্সটা। 3d পর 4p, 5s, 5s এর পর 4d, 3D 4d পর 5p, 6s, 45P 6S, তারপর 4f, 4F 5D 6P 7S, তারপর 4f, কি হলো 5f, 6d, 5F হবে স্যার। এটা করলে সারা জীবন যত এলিমেন্টই থাকুক যে কোনো এলিমেন্টে ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে পারবে। স্যার এটা কি বলবেন, আরেকবার বলবেন? এটা উপকক্ষগুলোর শক্তি ক্রমবর্ধমান ক্রম অনুযায়ী সাজানো হয়েছে। এগুলোকে উপকক্ষ, এটা হলো উপকক্ষের শক্তির ক্রমবর্ধমান ক্রম, উপকক্ষগুলোর শক্তির ক্রমবর্ধমান ক্রম। সব থেকে বড়টা কি হবে? সব থেকে বড়টা বলতে মানে ক্রমের সব থেকে সর্বশেষের সব থেকে বড়টা কি হবে? ওই রকম, ওটা খুবই ফিকটিসিয়াস কোশ্চেন হয়ে যাচ্ছে। কোন একটা অ্যাটমের মধ্যে বলা যেতে পারে। আচ্ছা, বুঝতে পেরেছিস? স্যার ক্রমবর্ধমান ক্রম বললেন তো? তোমার দেখে কি মনে হচ্ছে বর্ধমান না হাওড়া? বর্ধমান। তাহলে আবার জিজ্ঞাসা করছো কেন? বেশি কথা বলো কেন? কথা কও না কেন? সেই সাজানোর নিয়মটা আরেকবার বলে দিন। নিয়ম কোনটা সাজানো বলো? ওই যে গ্রেটার দেন লেস দেন কি যেটা করেছেন ওই অংশটা একটু বলে দিন। ওই প্রথমে যেটা হবে সেটা এনার্জি কম, ব্যাস। 1s যত নিচে দিকে যাচ্ছে এনার্জি বাড়ছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। প্রথমটা ফার্স্ট অরবিট, দুইটা সেকেন্ড অরবিট, থার্ড অরবিট, ফোর্থ অরবিট, যত উপরে দিকে যাবে এনার্জি তো বাড়ে। ক্লিয়ার? প্রথম কক্ষের থেকে দ্বিতীয় কক্ষের এনার্জি বেশি না কম? সেইভাবে সাজানো হয়েছে। দেখো হয়েছে লেখা, এটা লেখা হয়ে গেছে। স্যার এই সূত্রটার নামটা স্যার কি? এটা অ্যাকচুয়ালি অনেকগুলো সূত্রের উপর ডিপেন্ড করে আব্বাও নীতি হয়েছে। আব্বাও, হ্যাঁ মনে পড়ছে, আব্বাও সূত্র। নেক্সট দেখো আউফবাউ নীতি। আউফবাউ AUF, জার্মান বিজ্ঞানী। চলো আবার চারটায় যায়। এসে কটা ইলেকট্রন ধরে তোমরা দেখতে পারো চারটা, না দেখে বললে সব থেকে খুশি হব। এস উপকক্ষে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারে? দুটো। ডিতে 6টা। ডি সবাই বলছে না, 10টা। এফে 14টা। ডিতে 10টা। এসে দুটো। ঠিক আছে। ওকে, একটা ইলেকট্রনিক কনফিগারেশন আমি লিখে দেখাচ্ছি। ধরো আমাকে বললো সোডিয়াম, আচ্ছা ক্লোরিনের, আচ্ছা ক্লোরিন না, আরো বড় দেখ, ম্যাঙ্গানিজের ইলেকট্রনিক কনফিগারেশন লিখবো 25। ম্যাঙ্গানিজের কত? 25। এই যে পরপর এটা আছে, এটা ভেবো না পরীক্ষা হলে ঘর কেটে কেটে করবে, এরকম করার সময় পাবে না। এখন কম্পিটিশনের যুগ, টাইম ইজ ইওর কম্পিটিটর, বিগেস্ট কম্পিটিটর। সো 1s 2s 2p 3s 3p 4s 3p 4 5s 4 5 6s 4 5 6 7 5 6 7 এইভাবে মনে রাখতে হবে। ক্লিয়ার হ্যাঁ?
এবার দেখো, দেখবে আমার কথা মন দিয়ে শুনবে। Mn এর কটা ইলেকট্রন বলো? 25টা। 25টা। তাহলে 1s এখানে এই যে 2 বসবে, এটা স্কয়ার নয়, কেউ উচ্চারণ করবে না স্কয়ার হিসেবে। 1s 2 মানে 1s এ দুটো ইলেকট্রন। তারপর কে আছে বলো, দেখে দেখে করি। প্রথম কোশ্চেন যেটা হয়নি, 2s2 2p6 2s2 চারটে হলো। তারপর গ্রেটার লেস দেওয়ার দরকার নেই। তারপর 2p6 10টা, 2p পর্যন্ত 10, 3p পর্যন্ত 18 মনে রাখবে। 3s2 3p 6 কটা হলো? 18টা। কটা হলো? 18টা। এবার দেখো কি করছি, দেখো 4s তারপর 4s আছে তো 3p পর 4s 4s2 তারপর কি লিখবো? 3d5 টাকে আমরা 4s এর আগে বসিয়ে দেব। ইলেকট্রন 3d তে পরেই ঢুকেছে, লিখেছি আগে। কেন লিখেছি দেখো, 1 2 3 4। এটা মেইনটেইন করতে পারবে তো? স্যার 4s এর পরে লিখলে হবে না 3d? না, ভুল হবে। পরবর্তীকালে যখন তুমি আয়নের ইলেকট্রন বিন্যাস করবে তখন সব ভুল বেরোবে। আবার লিখছি। হ্যাঁ বলো শুভজিৎ। বলছি তাহলে এটা লাস্ট সেল কোনটা হচ্ছে, 4s না 3d? লাস্টই। এই দেখো তোমাদেরকে একটা কনসেপ্ট বললেই তুমি বুঝতে পারবে। ধরো একটা ছেলে ফার্স্ট 11টা থেকে ক্লাস। সেই ছেলেটা শেষে ঢুকলো ক্লাসে, 10:59 ঢুকলো। সেই ছেলেটা কি ফার্স্ট থেকে লাস্ট হয়ে গেল? হ্যাঁ না স্যার, সে লাস্ট কামার, কিন্তু বয়টা ফার্স্ট। কি বললাম আমার কথা বুঝতে পেরেছো? এবার 3ডটা আগের কক্ষ, 3 নম্বরটা 4 নম্বরের আগের কক্ষ, শক্তিটা বেশি হতেই পারে। আমার কথা বুঝতে পারলে কি পারলে না? এই হলো ব্যাপার। আবার বলছি, 3 নম্বরটা এই দেখো না, 3 নম্বরের শক্তি 4 নম্বরের থেকে বেশি। তার মানে কি ও আগে 3 নম্বরটা 4-এর পরে হয়ে গেল? তাহলে 4 কেন বলবো? আগে 1 নম্বর কক্ষ, তারপর 2 নম্বর, তারপর 3 নম্বর, তারপরে তো 4 নম্বর। আগের কক্ষের শক্তিটা পরেরটার থেকে একটু বেশি। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ স্যার। লিখবো আমরা পর। তাহলে স্যার বলো। একটা কোশ্চেন আছে। ওই যে স্যার এই জায়গাটা ওই 5p লেস দ্যান 6s লেস দ্যান 4a, তাহলে স্যার এখানে কি 4f টা আগে আসবে? হ্যাঁ নাকি না আসবে, এখানে আসবে। আচ্ছা, আর একটা 4s 5 45 না, ওখানটায় আসবে। এই এখানে হ্যাঁ ওইটাই বলছি। যখন লেখা হবে তখন আসবে। এখানে স্যার ওইটার একটা উদাহরণ দিন না। আগে এটা শেখো, লাফালাফি করলে হবে না। এটা না শিখতে পারলে তো এটা যেতে পারবে না। বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, ওটার জন্য আর একটা নিয়ম ইনার্ট কোড দিয়ে শিখতে হবে, সেটা আলাদা নিয়ম আছে। শিখবো, সব শেখাবো, কিচ্ছু বাদ দেবো না। আমি কিছু দেবো না, নিয়ে যাও তোমরা। 1s2 বলতে হবে না, তোমরা শুধু কাজ করে যাও। 2s2 যা দেবো সেটা করে যাও। 2p6 তারপর বলো 3s2 3p6 হ্যাঁ, তারপর 3d5 4s2 3d5। এইটা কেন বারবার আমি লিখছি? এই লেখার স্টাইলটা বোঝানোর জন্য, যাতে এই ভুলটা না কোনোভাবে হয়ে যায়। এটা কখন ভুল হয় বলতো? যখন ক্যাটায়ন করবি, খুব ভুল হয়। পরের দিন দেখাবো সব। এটাই তোমাদের পরের দিনে হোমওয়ার্ক। কি হোমওয়ার্ক? 1 থেকে 30 সমস্ত মৌলগুলোর এরকম করে লিখা। স্যার হ্যাঁ বল। তার মানে ইলেকট্রন বেরোলে বা ঢুকলে 3d থেকে বেরোবে? কোথা থেকে বেরোবে? 3d না, বাইরের কক্ষ, ওই জন্যই বোঝানো হচ্ছে এটা।
তার মানে স্যার এর ভ্যালেন্স ইলেকট্রন কত হবে? ব্যালেন্স ইলেকট্রনের যে কনসেপ্ট তোমরা পড়েছিলে সেই কনসেপ্ট আর নাই এখানে। ভ্যালেন্সি অন্য কিছু দিয়ে বোঝা হয়। বিজোড় এটা এক্ষুনি বোঝাবো তারা। তোমরা পরের দিন পরমাণু ক্রমাঙ্ক 1 থেকে 30 পরমাণু ক্রমাঙ্কের সমস্ত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস লিখবে। স্যার দাঁড়াও আমি বলে নিই, নাহলে তোমাদেরই ক্ষতি হবে। ক্লিয়ার? এটা বোঝা গেছে টাস্কটা। আর একটা টাস্ক তোমরা বলো, অনেক কিছু একসাথে পড়া হয়েছে, আজকে এক্ষুনি পড়তে হবে বাড়ি গিয়ে, এক্ষুনি বাড়ি থেকে মানে আমার কাছ থেকে পড়ে উঠেই করতে হবে। তোমরা বলো একটা এ শুভকের কটা কক্ষক? একটাই কক্ষক, সেটাকে এইভাবে লেখা। পি এর কটা অরবিটাল বলো? 3টে। ডি এর কটা বলো? 5টা। এফ এর কটা বলো? 7টা। হ্যাঁ, শেষের গুলো যেগুলো ফুলফিল নেই সেইগুলোতে শেষের দুটো, শুধু শেষের দুটো তোমরা এরকম করে এঁকে আনো। হয়েছে? এখানে দুটো ইলেকট্রন, দুটো ঢুকিয়ে দাও, এক একটা করে দুটো করে ঢোকে। ডি তে কটা আছে বলো? 5টা। কেমন করে দেবো দেখো? 1 2 3 4 5 এরকম দেবো? না স্যার, প্রত্যেকটা একটা করে। দেখো আমি দেখাচ্ছি। দিস ইজ এ রং অ্যাপ্রোচ। 1 2 3 4 5 এটা হচ্ছে হুন্ডের সূত্র, হুন্ডস রুল। বড় করে বলা হয় হুন্ডস রুল অফ ম্যাক্সিমাম স্পিন মাল্টিপ্লিসিটি। ম্যাক্সিমাম স্পিন মাল্টিপ্লিসিটি। এটাকে বলা হয় হুন্ডস রুল অফ ম্যাক্সিমাম স্পিন মাল্টিপ্লিসিটি। মানে যতক্ষণ কক্ষগুলো খালি থাকবে ততক্ষণ একটা 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 করে ইলেকট্রন ঢুকবে। ইলেকট্রন অতিরিক্ত হলে তখন ওই রকম ইলেকট্রন জোড় গঠন করবে। আমি দেখাচ্ছি তোমাদেরকে, শুধু মুখে বলে ওটাকে ইয়ে করে দেবো না। পি এর কটা অরবিটাল? 3টে অরবিটাল। 1 2 3 তিনটে আছে। ধরো P4 হলো, তখন কি করব বলো তো? 1 2 3 তারপর গিয়ে জোড় গঠন করবে। আমি বোঝাতে পারলাম তোমাদেরকে? প্রথম থেকেই জোড় গঠন করবে না, যতক্ষণ কক্ষগুলো খালি থাকবে। স্যার জোড় গঠনটা স্যার লাস্টের কক্ষটাতে তো করতে পারে না, কনভেনশন অনুযায়ী প্রথমেরটাতেই করবে। আচ্ছা লিখবে। স্যার এখানটা আরেকবার বলে দিন। আরেকবার বলে দিন স্যার, বুঝতে পারিনি। স্যার ওই D5 টা স্যার কেন লিখছেন একটু বলবেন স্যার? P1 আমি দেখাচ্ছি, P1 থেকে P6 পর্যন্ত দেখাবো কুন্ডের সূত্র। পি এর অরবিটাল কটা বলো? সায়নদীপ, প্রয়াস, 3টে। কমলিকা, সুনৈতি, সম্পূর্ণা। হ্যাঁ স্যার। বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, ভালো করে বুঝতে পারছি। ভেরি গুড। পি এর একটাই অরবিটাল। দেখো আমি ভেঙে ভেঙে দেখো, কোনো চিন্তা নেই, জব তক মে হুঁ না। পি এর একটাই ইলেকট্রন এখানে ঢুকবে, দুটো মানে এখানে পরপর ঢুকে যাবে না। কি হবে বলো? একটা একটা করে দুটো। হ্যাঁ, 1 2 3 4 1 2 3। সমশক্তির সূত্রটা হচ্ছে এরকম, সূত্রটা ভাষাটা। সমশক্তি সম্পন্ন কক্ষকগুলি যতক্ষণ খালি থাকবে ততক্ষণ ইলেকট্রন সমান্তরালভাবে প্রবেশ করবে। তাই তো হচ্ছে, সমান্তরালভাবে প্রবেশ করছে তো। তারপর ইলেকট্রন অতিরিক্ত থাকলে তখন ইলেকট্রন জোড় গঠন করবে। বলবো আরেকবার?
হ্যাঁ স্যার আরেকবার বলুন। সমশক্তি সম্পন্ন কক্ষগুলো যতক্ষণ খালি থাকবে ততক্ষণ ইলেকট্রনগুলো সমান্তরাল ভাবে প্রবেশ করবে। দেখো এখানে সমান্তরাল ভাবে প্রবেশ করেছে, এখানে তো একটা এখানে সমান্তরাল বোঝাবে আর কি, সমান্তরাল ভাবে। তারপরটা কি হয়েছে, এক্সট্রা ইলেকট্রন ছিল, ওটা জোড় গঠন করেছে। এটা হলো হুন্ডের রুল। স্যার হুন্ড না হুন্স? লিখেছি দেখো। ও ডি। এইটুকু আমাদের কাজ পরের দিনের। আমার পড়ানো শেষ। স্যার